হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউক্লিয়াস একাডেমি। আজকে আমরা ক্লাস 9 এর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এছাড়াও আরো বিভিন্ন কোষীয় অঙ্গাণু নিয়ে কথা বলবো। এর আগে আমরা নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এগুলো নিয়ে আলোচনা করেছি। এবার চলো আজকে কথা না বাড়িয়ে চলে যাই আমরা নেক্সট টপিক, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়, নিউক্লিয় পর্দা থেকে। ঠিক আছে, এই উৎপত্তি স্থল তোমরা নিউক্লিয়াস যখন এঁকেছো দেখবে নিউক্লিয়াসটা এঁকে আমরা পাশে এরকম ভাবে এঁকেছি। তো এগুলো আমি একটু রাফ দেখাচ্ছি। তো নিউক্লিয়াসে যেমন ছিল, এবার আমরা এইটুকু পার্ট নিয়ে কথা বলবো। দেখো, সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করাটাই এর প্রধান কাজ। তুমি দেখো, কোনো একটা ঘরের মধ্যে যদি আমরা কোনো পার্টিশন দিয়ে দিই তাহলে কি হবে? দুটো প্রকোষ্ঠ তৈরি হবে একটা ঘরের মধ্যে। ঠিক একই রকম ভাবে সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করেছে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা দুই প্রকারের হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আমরা প্রকারভেদে যাচ্ছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটু গঠনগত অংশগুলো কি কি সেটা দেখে নেব। এক নম্বর হচ্ছে এর গঠনগত যে অংশগুলো, একটা হচ্ছে সিস্টার্নি। কোনটাকে আমরা সিস্টার্নি বলবো? দেখো, সিস্টার্নি আর একটা হচ্ছে টিউবিউল আর এটা হচ্ছে ভেসিকল। এই তিনটে জিনিস মনে রাখতে হবে। সিস্টার্নি কোনগুলো? সিস্টার্নি হচ্ছে যেগুলো হবে নলাকার, এরকম থাকবে। এরকম টাইপের থাকবে, পরস্পর সমান্তরালে থাকবে। ঠিক আছে, এরকম পরস্পর সমান্তরালে থাকবে। আর কোনো শাখা প্রশাখা দেখা যাচ্ছে কি, মানে এখান থেকে এরকম কোনো শাখান্বিত নয়। আর রাইবোসোম দানাও তুমি দেখতে পাচ্ছ, রাইবোসোম দানা কিন্তু থাকে। আমরা সেটা দেখবো। এরকম ধরনের, ধরে নাও এখানে রাইবোসোম দানা আছে কিংবা তার এই পার্টে রয়েছে, এরকম রাইবোসোম দানাগুলো কিন্তু উপস্থিত। আমি একটাতে দেখাচ্ছি। তাহলে সিস্টার্নির বৈশিষ্ট্য যদি বলি, তাহলে সিস্টার্নি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সিস্টার্নি অংশটি সেটি হচ্ছে নলাকার হয়, আর হচ্ছে কোনো শাখা প্রশাখা থাকে না এবং পরস্পর সমান্তরালে বিন্যস্ত থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, পরস্পর সমান্তরালে বিন্যস্ত, পরস্পর সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে, সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে আর কি। নলাকার বললাম, শাখা প্রশাখা নেই। আর রাইবোসোম থাকে। তাহলে দেখো, এই তিনটে কথা যদি মনে রাখি তাহলে সিস্টার্নি কাকে বলে আমরা কিন্তু বলতে পারবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে যে গঠন বা যে অংশটি নলাকার, পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত এবং যার মধ্যে রাইবোসোম দানা থাকে, তাকে বলছি আমরা সিস্টার্নি। এবার টিউবিউল কেমন? টিউবিউল দেখতে হচ্ছে, ধরে নাও এরকম থাকলো, এর সঙ্গে মানে এটা তুমি শাখা প্রশাখা যুক্ত, এরকম কিছু শাখান্বিত। তোমরা বইয়ে ছবিগুলো একটু দেখে নিও। কিন্তু এটা পরস্পর সমান্তরালে আছে কি? সমান্তরালে নেই। তাহলে টিউবিউলের বৈশিষ্ট্য যদি বলি তাহলে কি কি বলতে পারবো? এরা পরস্পর সমান্তরালে থাকে না। আর কি, শাখা প্রশাখা যুক্ত, নলাকার হতে পারে, শাখা প্রশাখা যুক্ত, এটা বা শাখান্বিত কথাটা। রাইবোসোম থাকে না, রাইবোসোম থাকে না। তাহলে এগুলোকে আমরা বলবো টিউবিউল। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা, তুমি যাই বলো না কেন, তা এর ক্ষেত্রে যে অংশগুলি নলাকার, শাখান্বিত, যে শাখা প্রশাখা যুক্ত তুমি দেখতে পাচ্ছ এগুলো, রাইবোসোম দানা থাকে না, তাকে আমরা বলবো টিউবিউল।
এবার হচ্ছে ভেসিকল। ভেসিকল কোনগুলো, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে তুমি যে থলির মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা, সেটা হচ্ছে ভেসিকল, এই অংশগুলো। তা আমি পুরোটা আঁকিনি, তোমরা একটু বইয়ে দেখবে ছবিগুলো। ছবি আসে না, কিন্তু বর্ণনা দিলে চেষ্টা করবো সবসময় একটু ছবি সহ করে করার। কিছুটা এরকম ভাবে তুমি গঠনগত বৈশিষ্ট্যগুলো দিয়ে কাকে বলে সংজ্ঞাগুলো লিখে নিলে, নিচে কাজ দেওয়া থাকবে, মিডিলে হয়তো তুমি ছবি দিয়ে দিতে পারো। তাহলে অনেক সময় একটু লেখাতে ডিস্টার্ব হলেও তোমার ছবির জন্য কিন্তু নাম্বার চলে আসে। ঠিক আছে, তাহলে এই যে থলির মতো যে অংশগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভেসিকল। তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিনটে অংশ দেখতে পাই, সেটা সিস্টার্নি, টিউবিউল আর ভেসিকল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ যদি আমরা বলি, তাহলে হচ্ছে দুই প্রকার বললাম। কি কি? একটা হচ্ছে মসৃণ ইয়ার, আর একটা কিন্তু অমসৃণ ইয়ার। অমসৃণ ইয়ার। মসৃণ কোনগুলো? আচ্ছা, মসৃণ আর অমসৃণের ক্ষেত্রে এখানে ছবিতে যদি আমরা দেখি একটু সিস্টার্নিটা, তাহলে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ রাইবোজোম দানা রয়েছে আর পরস্পর সমান্তরালে রয়েছে, তাহলে এটাকে আমরা সিস্টার্নি বলছি। এটা হচ্ছে সিস্টার্নি অংশ, সিস্টার্নি। আর টিউবিউল কোনগুলোকে বলবো দেখো, এগুলো হচ্ছে তাহলে শাখা প্রশাখা যুক্ত হবে টিউবিউল, আর ভেসিকল তো এখানে দেখানো আছে। আর এটাকে তুমি নামকরণ করে দিতে পারো রাইবোজোম। হ্যাঁ, এখানে হচ্ছে বইয়ে দেখবে এখানে নিউক্লিয় ছিদ্র। তো নামকরণগুলো তোমরা পাবে বই থেকে, একটু ছবিটা প্র্যাকটিস করে চেষ্টা করবে। যদি গঠনগত বর্ণনা আসে তাহলে আমরা ছবি সহ যাতে লিখতে পারি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে প্রকারভেদ বললাম, মসৃণ ইয়ার, মসৃণ আর অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইয়ারের পুরো নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ ইয়ারকে তাহলে আমরা সংক্ষেপে বলি কিন্তু SER, আর অমসৃণ ইয়ারকে আমরা বলবো RER। ঠিক আছে, SER বলতে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর RER কি বলবে? আর এর জায়গায় রাফ, কথাটা রাফ হয়ে যাবে, অমসৃণ, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিখে নেবে। এটা হচ্ছে RER এর পুরো নাম। তাহলে বোঝা গেল SER কোনটা, RER কোনটা। এবার তোমাকে একটু কাজটা মনে রাখতে হবে। অমসৃণ ইয়ার মনে রাখবো, অমসৃণ দেখতে এবড়ো খেবড়ো, মানে অমসৃণ টাইপ। কেন? কারণ রাইবোসোম দানা যুক্ত থাকে বলে। আর যেখানে রাইবোসোম দানা আমরা দেখতে পাবো না, সেটা হচ্ছে প্লেন থাকবে, অর্থাৎ মসৃণ ইয়ার। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি। মসৃণ ইয়ারে কি বললাম? রাইবোসোম, রাইবোসোম দানা থাকে না। আর এটা রাইবোসোম, আমি এখানে এইভাবে লিখে দিচ্ছি, তোমরা যখন একটু দেখে স্ক্রিনশট নিয়ে তুমি খাতাতে নোট ডাউন করে নিও। রাইবোসোম দানা থাকে। এবার তোমরাই বলো, অমসৃণ ইয়ার, রাইবোসোম দানা তুমি দেখতে পাচ্ছ, রাইবোসোম দানা থাকে, তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে অমসৃণ ইয়ার, তাই তো? এগুলোকে বলবো অমসৃণ ইয়ার। আর মসৃণ ইয়ার কোনটা? তাহলে এগুলো প্লেন যেটা দেখবে সেটা হচ্ছে মসৃণ ইয়ার হয়ে যাবে, মসৃণ ইয়ার হয়ে যাবে। অমসৃণ ইয়ার অর্থাৎ রাইবোসোম দানা যেহেতু যুক্ত, তাহলে রাইবোসোমের প্রধান কাজ কি? প্রোটিন তৈরি করা। তাহলে আমরা অমসৃণ ইয়ারেরও কাজ বলতেই পারি যে প্রোটিন তৈরি করা, তাই তো? অমসৃণ ইয়ারের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে এখানে হচ্ছে আমি মসৃণ আর অমসৃণের কাজ বলে উল্লেখ করে রাখছি, যাতে তোমাদের মনে থাকে। SER এর কাজ আর RER এর কাজ, এর কাজ হচ্ছে আমরা বললাম প্রোটিন তৈরি করা। কার এটা? অমসৃণ ইয়ার। আর SER মনে রাখবে ফ্যাট সংশ্লেষ করা বা ফ্যাট তৈরি করা। আরো কাজ আছে, এই যে ফ্যাট সংশ্লেষিত হচ্ছে SER, মানে এর প্রধান কাজ। তো আমাদের ক্ষেত্রে তোমরা হচ্ছে ক্লাস 10-এ পড়বে এরকম হরমোন চ্যাপ্টারটা। তো কিছু স্টেরয়েড ধর্মী হরমোন রয়েছে, যেমন হচ্ছে প্রোজেস্টেরন, এস্ট্রোজেন স্ত্রী দেহে, হ্যাঁ পুরুষ দেহে হচ্ছে টেস্টোস্টেরন। এগুলো হচ্ছে কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন। এই ধরনের হরমোনগুলো কিন্তু সংশ্লেষিত হয় আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের SER অংশের। এটা প্রধান কাজ আমরা বলতে পারি। তাহলে এটাও বই থেকে নিও। প্রধান কাজ হচ্ছে ফ্যাট সংশ্লেষ করা, তারপর কিছুটা উল্লেখ করবে টেস্টোস্টেরন, মানে স্টেরয়েড ধর্মী হরমোনগুলো সংশ্লেষিত হয়, এটা উল্লেখ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাজ হয়ে গেল। এছাড়া সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করা, যার মধ্যে বিপাকীয় কার্যাবলী সম্পন্ন হয়। বিভিন্ন বিপাকীয় কার্যাবলী বলতে প্রোটিন, কোথাও ফ্যাট, হ্যাঁ, এইভাবে সংশ্লেষিত হচ্ছে বা কার্যাবলী সম্পন্ন হচ্ছে। তো এগুলো নিজের ভাষায় আমরা পারবো। তাহলে এই হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন এবং তার সংক্ষিপ্ত একটা ধারণা।
তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর খাতায় নোট ডাউন করে এবার প্র্যাকটিস করো, পড়াগুলোকে রেডি করো। চলো এবার চলে যাবো আমরা নেক্সট টপিক। তাহলে এবার আমরা দেখবো গলজি বস্তু বা গলগি বডি। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আচ্ছা, গলগি বডি প্রথম বিজ্ঞানীর নাম একটু মনে রেখো, যে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন যদি জিজ্ঞাসা করে সে বা প্রথম কে আবিষ্কার করেন, কোন বিজ্ঞানীর নাম জানতে চাইছে, তাহলে আমরা বলবো ক্যামিলো গলগি। হ্যাঁ, বিজ্ঞানীর নামটা একটু মনে রেখো, ক্যামিলো গলগি। তো এই বিজ্ঞানীর নামানুসারে কোষীয় অঙ্গাণুটার নাম করা হয়েছে কিন্তু গলগি বডি বা গলজি বস্তু, সংক্ষেপে জিবি। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের বিজ্ঞানীর নামটা একটু দেখে নিও, পোর্টার। এটা এখানে লিখে রাখছি ইয়ারটা। হ্যাঁ, বিজ্ঞানী পোর্টার, এটা তখন বলতে ছুটে গেছে, একটু দেখে নিও বইয়ে। এরপরে গলগি বডিটা দেখতে আমরা নিউক্লিয়াস কোষ যখন এঁকেছো, উদ্ভিদ কোষ কিংবা প্রাণী কোষ, তাহলে গলগি বডি নিউক্লিয়াসের কাছাকাছি ঠিক তুমি এঁকেছিলে, এরকম আমরা এঁকেছি। গলগি বডিটা দেখতে কিন্তু এরকম টাইপের থাকে, আমি একটু সংক্ষেপে এরকম টাইপের দেখাচ্ছি, এরকমই তো। তো এগুলোকে ক্ষরণকারী থলি বলা হয়, ক্লাস 8-এ পড়েছো। গলগি বস্তুর বা গলগি বডির ক্ষেত্রেও কিন্তু তিনটে অংশ। এটা সিস্টার্নি, এখানে বিশেষ কিছু বলার নেই। যারা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা বুঝে যাবে, তারা গলগি বডিটা কিন্তু এমনি বোঝা হয়ে যাবে, কারণ এখানেও কি কি অংশ দেখতে পাবো আমরা, সিস্টার্নি, ঠিক আছে, মাইক্রোভেসিকল, আর ভ্যাকুয়াল, এরকম তিনটে অংশ দেখতে পাবো। তা এরকম গঠনগত যদি অংশ দেখি, তাহলে তিনটে সিস্টার্নি তোমাকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে যেমন বলা হলো, নলাকার থাকবে, পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকবে। মাইক্রোফেসিক্যাল, মাইক্রো মানে ছোট, যে থলির মতো ছোট ছোট থলির মতো যে অংশগুলো সেটা হচ্ছে মাইক্রোফেসিক্যাল। আর যে ভ্যাকুয়াল অর্থাৎ কোষ গহ্বর গুলোকে আমরা বলবো ভ্যাকুয়াল, এটাকে গলগিয়ান ভ্যাকুয়ালও বলা হয়। ঠিক আছে, একটু গলগি বস্তুর যে ভ্যাকুয়ালটা সেটাকে গলগিয়ান ভ্যাকুয়াল তুমি বলতে পারো। তাহলে এগুলো একটু গঠনগত অংশগুলো একবার রিডিং দিও বই থেকে। আর আমাদের গলগি বস্তুর কাজ, এই যে ক্ষরণকারী থলিগুলো যে বললাম, তাহলে ক্ষরণে সাহায্য করবে, বিভিন্ন উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণে সাহায্য করে। গলগি বডির প্রধান কাজ আছে, কিন্তু আমরা প্রধান কাজে আসছি। তবে বিজ্ঞানীর নাম, সংজ্ঞা আর গঠনগত অংশ, এগুলো দেখার পর তোমাকে যদি বলে গলগি বডির অবস্থানটা কোথায়, সবসময় মনে রাখবে নিউক্লিয়াসের কাছাকাছি। এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসের ঠিক কাছাকাছি অবস্থান করবে, নিউক্লিয়াসের নিকটে অবস্থান করে। তাহলে অবস্থানটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে নিউক্লিয়াসের নিকটে। কোষে নিউক্লিয়াসের নিকট বলে আমি লিখে রাখলাম, নিউক্লিয়াসের নিকটে অবস্থান করে। ঠিক আছে, বা নিউক্লিয়াসের কাছে। এখন গলগি বস্তুর কাছাকাছি কোনো সাইটোপ্লাজমে কোনো কোষীয় অঙ্গাণু যদি না দেখতে পাওয়া যায়, গলগি বস্তুর কাছে সাইটোপ্লাজমে কি হয়, গলগি বস্তুর কাছে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, ঠিক আছে, কাছাকাছি, তাহলে তখন সেই অঞ্চলটাকে আমরা বলবো জোন অফ এক্সক্লুশন। তাহলে এটা আমরা একটা ইম্পর্টেন্ট টার্ম পাচ্ছি, জোন অফ এক্সক্লুশন। কি বললাম, গলগি বডির কাছে সাইটোপ্লাজমে, গলগি বডির কাছে যদি কাছাকাছি কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, সেই অঞ্চলটাকে আমরা বলবো জোন অফ এক্সক্লুশন। আর গলগি বডির কাজের এই যে হরমোন, বিভিন্ন হরমোন, উৎসেচক ইত্যাদি ক্ষরণে সাহায্য করছে আমরা বলছি। তার থেকে ইম্পর্টেন্ট যেটা কাজ, তোমরা বইয়ের একদম লাস্টে যে কাজটা আছে দেখবে, কাজ বলে আমি একটা প্রধান কাজ বলে উল্লেখ করে রাখি, এটা থেকে শর্ট প্রশ্ন হয়, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে, ঠিক আছে। পরে ডিটেলস আছে শুক্রাণুর, ডিম্বাণুর, এগুলো আমরা ডিটেলস পড়বো যদি সায়েন্স নিয়ে পড়ো 11-এ, তখন কিন্তু আমাদের ডিটেলস আছে। এখন জিনিসটাকে আমরা যদি মানে শুক্রাণুর ব্যাপারটা যদি আমরা দেখি, এই টাইপের। তা এই যে অংশটা দেখলাম, এটাকে কিন্তু ফ্ল্যাজেলা বলা হয়, ফ্ল্যাজেলা। কিন্তু এটা পুচ্ছভাগ শুক্রাণুর, আর এই যে মাথার অংশটা দেখছো এটাই কিন্তু অ্যাক্রোজোম, ঠিক আছে। তাহলে শুক্রাণুর যে অ্যাক্রোজোম পার্ট, এটা কিন্তু গঠন করে কে, গলগি বডি। আর এই যে পুচ্ছভাগ, এটা তুমি সেন্ট্রিওলে যাও, সেন্ট্রিওলে কাজে পেয়ে যাবে।
যে সেন্ট্রিওলের শুক্রাণুর পুচ্ছ গঠন করা কোন কোষীয় অঙ্গাণুর কাজ? সেন্ট্রিওল। আর এই যে ফ্ল্যাজেলা গঠনেও কিন্তু সেন্ট্রিওল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হচ্ছে এখন যদি আমরা মনে রাখতে চাই, এটাই হচ্ছে অ্যাক্রোজোম, এই অংশটা, এটাকে বলছি আমরা পুচ্ছ, ঠিক আছে, মানে ফ্ল্যাজেলা। তাহলে দুটো প্রশ্ন হচ্ছে, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে কোন কোষীয় অঙ্গাণু? জিবি বা গলগি বডি। আর শুক্রাণুর পুচ্ছ গঠন করে কোন কোষীয় অঙ্গাণু? তাহলে সেন্ট্রিওল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ছোট্ট একটা আলোচনা। এই কটা জিনিস তুমি একটু ভালো করে দেখে নিও। আর এরপরে চলো দেখি লাইসোজোম। তাহলে এবার আমরা দেখবো লাইসোজোম। লাইসোজোম হচ্ছে, আচ্ছা লাইসোজোম কিন্তু আমরা আগেও পড়েছি, লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। হ্যাঁ, এটা কিন্তু ক্লাস 8-এর জিনিস, একটু 9-এ একটু ডিটেলস কিন্তু আছে আমাদের। লাইসোজোমকে যদি বলা হয় যে কোষের আত্মঘাতী থলি বলা হয় কেন, তাহলে তুমি কি বলেছো, হয়তো যে কোষে লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করে ফেলে, তাই তো? এই জন্য হচ্ছে লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। এটা কিন্তু খুব শর্ট। এবার আমাদের একটু 2 মার্কসের মতন করে পড়তে হবে, একটু কিছু কিছু কথা আমাকে অ্যাড করতে হবে। তো আমরা এভাবেই পড়বো, যেগুলো আমাদের বেশি দরকার, যে জিনিসগুলো তোমাকে মনে রাখতেই হবে সেগুলোকে আমি শর্ট করে দিচ্ছি। তো লাইসোজোম হচ্ছে, প্রথমে মনে রাখবে, এটা একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু। একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, আরো ওদিকে কিছু টার্ম আমরা লিখে রেখেছি, যে অ্যাপোপ্টোসিস, আত্মঘাতী থলি, লাইসোজোমের বহুরূপতা, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে এটা গেল একক পর্দাবেষ্টিত। তোমাকে কিন্তু এরকম অপশন দিয়ে দেবে পরীক্ষায়, যে নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, কিংবা একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু, কিংবা দ্বি একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু, তখন যাতে আমরা পারি। তো তার জন্য মানে আমার মতে বলে, তুমি একটা খাতাতে কি করবে, চার্ট করে নেবে বিজ্ঞানীর নাম, হ্যাঁ, কোনটা কোন কত পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু, এগুলো তাহলে পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে এভাবে। আর বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, প্রথম লাইসোজোম আবিষ্কার বা পর্যবেক্ষণ যেটাই জিজ্ঞাসা করুক না কেন, তাহলে বিজ্ঞানীর নাম আমরা মনে রাখবো ডি ডুভে। ঠিক আছে, আর অ্যাপোপ্টোসিস কি? প্রাণী কোষে কি হয় না, একটা নির্দিষ্ট সময় পর কোনো একটা কোষ যদি মৃত্যুবরণ করে, ঠিক আছে, প্রাণী কোষে বিভিন্ন মানে একটা নির্দিষ্ট সময় পরে একটা কোষ কি হয়, মৃত্যুবরণ করে, এই ঘটনাটাকে অ্যাপোপ্টোসিস বলছি। আত্মঘাতী থলি, আত্মঘাতী থলি কেন বলা হচ্ছে, বা সুইসাইডাল ব্যাগ। লাইসোজোম কিন্তু, এটা যদি লাইসোজোম হয়, আমি একটু দেখাচ্ছি এখানে। তো এই যে প্রাচীরটা তুমি দেখছো, লাইসোজোমের ভেতরে কি থাকে, বিভিন্ন উৎসেচক থাকে, যেটাকে আমরা হাইড্রোলাইটিক উৎসেচক বলি। তাহলে লাইসোজোমের মধ্যে কোন উৎসেচক বললাম, হাইড্রোলাইটিক উৎসেচক। ঠিক আছে, হাইড্রো কথার অর্থ জল, লাইটিক লাইসিস ভেঙে যাওয়া, বিশ্লিষ্ট হওয়া। তো হাইড্রোলাইটিক উৎসেচক এখানে কি কি উৎসেচক, যেমন হচ্ছে অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক। এই উৎসেচকগুলো কি হয়, হচ্ছে লাইসোজোমের প্রাচীরটাকে ভেদ করে, অর্থাৎ বিদীর্ণ হয় যখন, তখন হচ্ছে কিন্তু বেরিয়ে আসে। কখন এগুলো হচ্ছে, একটা কোষ যখন হচ্ছে তোমার মানে একটা কোষ যদি ক্ষতিগ্রস্ত হয়, বা পাচনের সময়, যেমন ধরে নাও আমরা যে খাবারগুলো খাচ্ছি, তারপর তো ধরে নাও শর্করা কিংবা প্রোটিন, ফ্যাট জাতীয়, সেগুলো তো ক্ষুদ্রান্তে গিয়ে শোষিত হবে, তাই তো? তো বিভিন্ন ধরনের পরিপাককারী কিছু উৎসেচক রয়েছে, আমরা 3 নম্বর চ্যাপ্টারে পড়বো। তো অ্যামাইলোলাইটিক মানে হচ্ছে শর্করা ভঙ্গক উৎসেচক। তারপর হচ্ছে প্রোটিওলাইটিক, কথাতেই আছে প্রোটিও মানে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। আর লাইপো মানে লিপিড, তাহলে লাইপোলাইটিক হচ্ছে লিপিড ভঙ্গকারী বা ফ্যাট ভঙ্গকারী উৎসেচক। তাহলে লাইসোজোম যখন একটা কোষ ক্ষতিগ্রস্ত হয়, তখন লাইসোজোমের মধ্যে থাকে যে হাইড্রোলাইটিক উৎসেচক গুলো কি হয়, এই কোষ প্রাচীরটা বিদীর্ণ হয়ে যায়, অর্থাৎ খুলে গিয়ে কিন্তু বেরিয়ে আসে, এরকম ভাবে বেরিয়ে আসছে, তাই তো? তো উৎসেচক গুলো যখন পাচিত করে, ওই কোষটাকেও পাচিত করবে, মানে হচ্ছে তোমার কি বলবো, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর বিভিন্ন পরিপাকে ভূমিকা পালন করছেই, সেই সঙ্গে ওই যে ক্ষতিগ্রস্ত কোষটা সেটাকেও মেরে ফেলছে আর নিজেও ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। খুব সুন্দর করে একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু থেকে স্টার্ট করে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, একটু বইয়ে দাগিয়ে নাও। হাইড্রোলাইটিক উৎসেচক গুলোরও নাম উল্লেখ করা আছে, এইভাবে তুমি করবে, যেটা আদ্র বিশ্লেষণকারী না কি দিয়েছে বই, একটু একটু দেখে নিও। আর না হলে তুমি সিম্পল ভাবে বলবে হাইড্রোলাইটিক উৎসেচক। ঠিক আছে, কোনগুলো মাথায় থাকলো, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক আর লাইপোলাইটিক। তো পুরো টার্মটা কিন্তু এবার উল্লেখ করতে হবে।
লাইসোজোম কিন্তু আবার আমরা জানি কোষের মধ্যে কি বিভিন্ন রূপে অবস্থান করতে পারে। তো এই যে লাইসোজোম বিভিন্ন রূপে অবস্থান করছে, একে আমরা কিন্তু লাইসোজোমের বহুরূপতা বলি, বা লাইসোজোমের বহুরূপতাকে কিন্তু আরো একটা নাম দেওয়া হয়েছে কি, পলিমরফিক কোষীয় অঙ্গাণু। পলিমরফিক কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে করব। অ্যাপোপ্টোসিস কাকে বলে, সুইসাইডাল ব্যাক কেন বলা হয় লাইসোজোমকে, আর লাইসোজোমের বহুরূপতা বলতে কি বোঝো, বা পলিমরফিক কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝো। এরপরে চলে আসো কাজ। লাইসোজোম কিন্তু এই যে আমরা বললাম না যে অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক আর লাইপোলাইটিক উৎসেচকগুলো যে পরিপাকে ভূমিকা পালন করছে, পাচিত হতে সাহায্য করছে, মানে পাচনে সাহায্য করছে। তো কোন পদ্ধতিতে? মনে রাখতে হবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। তো কাজের ক্ষেত্রে এখানে লিখছি, কাজের ক্ষেত্রে তুমি দুটো পাচনের কথা কিন্তু উল্লেখ করবে, একটা বহিঃকোষীয় পাচনে সাহায্য করছে, আর একটা অন্তঃকোষীয় পাচনে সাহায্য করছে। ঠিক আছে, এটা পয়েন্ট ওয়াইজ লিখবে। অন্তঃকোষীয় পাচনের ক্ষেত্রে তুমি বলবে যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির কথাটা উল্লেখ করবে। পদ্ধতি যদি বলে লাইসোজোম কোন পদ্ধতিতে যে অন্তঃকোষীয় পাচনে সাহায্য করে, তাহলে কিন্তু পদ্ধতিটা বললাম আমরা কি, ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিসের কথা একটু বই থেকে নিয়ে উল্লেখ করো। বহিঃকোষীয় পাচনের ক্ষেত্রে এই যে শুক্রাণুর, আমরা একটু আগেই দেখলাম গলগি বডির, শুক্রাণুর হচ্ছে অ্যাক্রোসোম গঠন করছে, ওটাকে গলগি বডি। এই শুক্রাণুটা গিয়ে তো ডিম্বাণুকে নিষিক্ত করবে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের প্রক্রিয়াকে আমরা বলি আবার নিষেক। তাহলে এটা যদি শুক্রাণু হয়, আমি এবার ছোট করে দেখাই, এটা যদি ডিম্বাণু হয়, এই শুক্রাণু এই যে ডিম্বাণুর প্রাচীরটাকে ভেদ করে তো ভেতরে প্রবেশ করবে। তো এই যে ডিম্বাণুর যে প্রাচীরটাকে বিদীর্ণ করে দেওয়া, বা প্রাচীরটাকে মানে ভেদ করতে হবে। তো পাতলা করে এর প্রবেশ পথ, শুক্রাণুর নিজের প্রবেশ পথটা তৈরি করে, বা শুক্রাণুর প্রবেশ পথ তৈরি করাটাই হচ্ছে কিন্তু লাইসোজোমের প্রধান কাজ, এটাও আমরা বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে তুমি পয়েন্ট দেখালো, বহিঃকোষীয় পাচন, অন্তঃকোষীয় পাচন ভুলে গেছো, তাহলে যেভাবে বলছি সেভাবেও কিন্তু 1 2 3 করে লিখে আসা যায়। তাহলে শুক্রাণুর প্রবেশ পথ তৈরি করা, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন হচ্ছে খাদ্যের মানে পাচনে সাহায্য করা। ঠিক আছে, এই হচ্ছে লাইসোজোমের সংক্ষিপ্ত একটু ধারণা। বাকি তুমি বই থেকে একটু পড়বে, এই টার্মগুলোকে একটু মনে রেখে। আজকে আমাদের লাস্ট এটা একটা টপিক, ভ্যাকুওল। ভ্যাকুওল নিয়ে কথা বলবো। ভ্যাকুওল বা কোষ গহ্বর কি মনে রাখবো, এখান থেকে কি কি জিনিস মনে রাখতে হবে। ভ্যাকুওল মানে কিন্তু কোষ গহ্বর আমরা জানি উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুওল আকারে বড়, তোমরা দেখেছো। হ্যাঁ, এটা যদি উদ্ভিদ কোষ হয়, তাই তো, এটা হচ্ছে কোষ প্রাচীর। এই হচ্ছে একটু এঁকে দিই, কোষ প্রাচীর। তো এখানে আমরা নিউক্লিয়াস এঁকেছিলাম, মনে পড়ছে নিউক্লিয়াস, আর এই অংশটা হচ্ছে ভ্যাকুওল। আরো তো বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে, নিউক্লিয়াস থাকে, সরি গলগি বডি আছে, রাইবোজোম আছে, এখানে আছে মাইটোকন্ড্রিয়া আছে, কি প্লাস্টিড আছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ভ্যাকুওল। তাহলে ভ্যাকুওলের বাইরে আমি এখানে দেখাচ্ছি, ভ্যাকুওলের বাইরে আবার পাতলা পর্দা থাকে, পাতলা আবরণ থাকে। আর ভ্যাকুওলের মধ্যে যে জলীয় পদার্থটি থাকে, ভ্যাকুওলের মধ্যে যে জলীয় পদার্থ, আমি এরকম মানে স্কেচ তো আর এখানে হবে না, যে জলীয় পদার্থ থাকে সেটাকে আমরা বলবো কোষরস বা ভ্যাকুওল, কোষরস বা সেল স্যাপ। ভ্যাকুওল উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু ভ্যাকুওল আকারে বড়, আর প্রাণী কোষের ক্ষেত্রে ভ্যাকুওল আকারে ছোট। ভ্যাকুওলের ভেতরে, ভ্যাকুওলের মধ্যে যে তরল বা যে জলীয় পদার্থটি থাকে তাকে কি বলবো, কোষরস বলবো। তাহলে কোষরস বা সেল স্যাপ, এটা আমাদের পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট জিনিস। কোষরস বা সেল স্যাপ কি, তাহলে বলবো ভ্যাকুওলের মধ্যে যে জলীয় পদার্থটি থাকে তাকে বলা হচ্ছে কোষরস বা সেল স্যাপ। আর ভ্যাকুওলের বাইরে দেখো, ভ্যাকুওলের বাইরে যে স্বচ্ছ পাতলা পর্দা, যে স্বচ্ছ আবরণ থাকে তাকে বলা হচ্ছে টোনোপ্লাস্ট। আমরা কিন্তু সাইটোপ্লাজমে পড়েছিলাম, ভ্যাকুওলের বাইরে যে স্বচ্ছ মানে সাইটোপ্লাজম যুক্ত অঞ্চল যে অংশটা ছিল সেটাকে টোনোপ্লাজম বলেছিলাম। আর এখানে ভ্যাকুওলের বাইরে
যে হালকা পাতলা যে স্বচ্ছ আবরণ থাকে তখন সেটাকে আমরা বলবো টোনোপ্লাস্ট। তাহলে এই টার্মটাও তোমাদের একটু পড়তে হবে, টোনোপ্লাস্ট। মানে এখান থেকে যদি দেখাই তাহলে বাইরের অংশটা, এই যে পর্দার অংশটা, একে বলবে টোনোপ্লাস্ট। ভেতরের দিকে থাকছে কিন্তু কোষরস বা সেল স্যাপ। এই দুটো টার্ম এখান থেকে নিয়ে আমাদের যেটা ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন হয়, প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। আচ্ছা, এটা বলার আগে তুমি ভ্যাকুয়ালটা রিডিং দিয়ে এই দুটো টার্মকে ভালো করে মুখস্থ করে জিনিসটা বুঝে নিয়েছো। ভ্যাকুয়ালের কাজটাও তুমি বই থেকে করবে। কি হয় ভ্যাকুয়ালের মধ্যে না, বিভিন্ন হচ্ছে বর্জ্য পদার্থগুলো, তারপর অক্সিজেন বলো, বিভিন্ন বর্জ্য পদার্থের কথা বলবে, রেচন পদার্থ, বর্জ্য পদার্থ, সেগুলো জমা থাকে। আর কি ভ্যাকুয়ালের মধ্যে জমা থাকছে কিছু, তারপর মূলরমের ক্ষেত্রে তুমি পাবে অন্তঃবিশ্রমণে সাহায্য করে ভ্যাকুয়ালের কাজ, এগুলো লেখা যাবে। ঠিক আছে, তাহলে কাজটাও তুমি বই থেকে করো সুন্দর করে, একটা দুটো মিনিমাম একটু করে রেখো। প্রাইমর্ডিয়াল ইউট্রিকালটা আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে সেখানে আসি। পরিণত একটা উদ্ভিদ কোষ হতে হবে। পরিণত উদ্ভিদ কোষ বলতে মানে ধরে নাও ছোট ছোট ভ্যাকুয়াল গুলো এটা বড় আকার যখন নেয়, মিলিত হয়ে যখন ভ্যাকুয়াল গুলো আকারে বাড়তে থাকে পরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে, তখন কি হয়, এই যে নিউক্লিয়াস সহ বাকি যা কোষীয় অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছ সেগুলো কি হবে, সাইটোপ্লাজমের ধার বরাবর চলে আসবে না? তুমি একটু চিন্তা করো, এখানে ভ্যাকুয়ালটা যদি আকারে বাড়তে থাকে, তাহলে সাইটোপ্লাজম নিউক্লিয়াসটাও কি এখানেই থাকবে নাকি সরে যাবে, নিউক্লিয়াস এতটুকু চলে আসবে, কোনটা হবে? তাহলে নিউক্লিয়াস প্লাস মাইটোকন্ড্রিয়া, এগুলো সব যা যা কোষীয় অঙ্গাণু তুমি দেখতে পাচ্ছ, তো নিউক্লিয়াস সহ বাকি কোষীয় অঙ্গাণুগুলো কি হবে, সাইটোপ্লাজমের পরিধি বরাবর বিন্যস্ত থাকবে। সেটাকে আমরা বলছি প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। তাহলে পরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুয়ালগুলি যখন আকারে বাড়তে থাকে, অর্থাৎ ভ্যাকুয়াল যখন আকারে বাড়তে থাকে, তখন নিউক্লিয়াস সহ বাকি কোষীয় অঙ্গাণুগুলি সাইটোপ্লাজমের পরিধি বরাবর বিন্যস্ত থাকে। সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকেই বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। তাহলে এই হচ্ছে ভ্যাকুয়াল, ছোট্ট জিনিস। এরপরে আমরা আসবো রাইবোজোম, আছে সেন্ট্রিওল, এগুলো। তো এই ছিল আমাদের আজকে আলোচনা। আমরা কোষীয় অঙ্গাণু চারটে আলোচনা করলাম আজকে, ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জিবি, গলগি বডি, লাইসোজোম আর ভ্যাকুয়াল। এই চারটাকে দেখো, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কোথাও বুঝতে অসুবিধা হলে তুমি কমেন্ট করো, চেষ্টা করবো অবশ্যই ডাউট ক্লিয়ার করে দেওয়ার। আর ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।